নতুন করে উপদেষ্টা হচ্ছেন আরও কয়েকজন, শপথ নিবেন কাল। বস্তায় বস্তায় ঘুষ বাণিজ্যের অভিযোগ, দুদকের জালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৬ জন, বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, বাড়ি ও অফিস ভাঙচুর, মোটরসাইকেলে অগ্নিসংযোগ, ৭ রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ। বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র, শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। নতুন করে উপদেষ্টা হচ্ছেন আরও কয়েকজন, শপথকাল। উপদেষ্টা নোবেলজয়ী ড মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে আরও কয়েকজন উপদেষ্টা যুক্ত হচ্ছেন। এর মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, উপদেষ্টার মর্যাদায় আলী ইমাম মজুমদারকে উপদেষ্টা করা হচ্ছে। এছাড়া অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ ও সাবেক সচিব মুহাম্মদ ফাউজুল কবির খান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দিচ্ছেন। এর বাইরে সাবেক একজন সেনা কর্মকর্তার নাম শোনা যাচ্ছে, তবে তার বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বঙ্গভবনের একটি সূত্র জানিয়েছে, আগামীকাল শুক্রবার নতুন উপদেষ্টাদের একটি শপথ অনুষ্ঠান হবে। ছাত্রজনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এ সরকারের সদস্য সংখ্যা এখন পর্যন্ত ১৭। নতুন ৪ জন উপদেষ্টা শপথ নিলে সদস্য সংখ্যা হবে ২১। সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে জানা গেছে, তাদের ৫টি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে। কয়জন উপদেষ্টা হবেন সেটা তারা জানে না। উল্লেখ্য, এ ধরনের ক্ষেত্রে সব সময় অতিরিক্ত গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়। তাই গাড়ির সংখ্যা দিয়ে উপদেষ্টার সংখ্যা নির্ণয় করা সম্ভব নয়। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের হাতে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু, খাদ্য, কৃষি, জনপ্রশাসন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়সহ ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব। সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন কায়দায় ঘুষ লেনদেন ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন, দুদক। বৃহস্পতিবার সংস্থার প্রধান কার্যালয় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপপরিচালক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে গঠন করা হয়েছে একটি অনুসন্ধান টিম। দুদকের উপপরিচালক জনসংযোগ আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। সিন্ডিকেটের অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত একাধিক মন্ত্রীর পিএসের দায়িত্ব পালন করা বহুল আলোচিত অতিরিক্ত সচিব হারুন অর রশিদ বিশ্বাস, যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাস, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন, সহকারী একান্ত সচিব মনির হোসেন এবং জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু। দুর্নীতি দমন কমিশনের, দুদক, কাছে অভিযোগ আছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকেই বেসুমার ঘুষ বাণিজ্যে মেতে ওঠেন। কথিত আছে ঘুষ হিসাবে তিনি বস্তাভর্তি টাকা নিতেন। পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে এই টাকা আদায় করে পেছে দেওয়া হতো ধানমন্ডি ও ফার্মগেটের বাসায়। প্রতি রাতে এসব সংস্থার কর্মকর্তাদের আনাগোনা ছিল তার বাসায়। তৎকালীন অতিরিক্ত সচিব ড হারুন অর রশিদ বিশ্বাসের নেতৃত্বে এই সিন্ডিকেট গড়ে তোলা হয়েছিল। সিন্ডিকেটের অন্য ধনঞ্জয়, মনির হোসেন, শরীফ মাহমুদ অপু, মোল্লা ইব্রাহিম হোসেনের মাধ্যমে ঘুষের টাকা লেনদেন করতেন। নিয়োগ, বদলি, পদোন্নতি ও বিভিন্ন কাজের কমিশন বাবদ হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই কামাল হারুন সিন্ডিকেট। হারুন অর রশিদ অবসরে যাওয়ার পরও এই সিন্ডিকেট ছাড়েনি। ঘুষের টাকার বড় অংশ বিদেশে পাচার করা হয়েছে। জেলায় পুলিশ সুপার নিয়োগের সর্বনিম্ন ৮০ লাখ থেকে সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত নিত এই চক্র। এই সিন্ডিকেটের আশীর্বাদ ছাড়া পুলিশের কেউ কোনো জেলায় বা গুরুত্বপূর্ণ পদে পদায়ন পেতেন না। দুদক অভিযোগ পেয়েছে, ২০২২ সালের ৩০ জুন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জিএমপি কমিশনার হিসাবে নিয়োগ পান ডিআইজি মোল্লা নজরুল ইসলাম। ৫ কোটি টাকার বিনিময়ে মোল্লা নজরুলকে গাজীপুরের কমিশনার হিসাবে পদায়ন করা হয়। এর মাস খানেক আগে হারুন অর রশিদ বিশ্বাসের কাছে ৫ কোটি টাকার একটি চেক দেন মোল্লা নজরুল। পরবর্তী সময়ে গাজীপুরের কমিশনার হিসাবে নিয়োগের পর হোটেল ওয়েস্টিনে হারুন অর রশিদের কাছে নগদ ২ কোটি টাকা দেন তিনি। এ সময় আগের দেওয়া চেকটি ফেরত নিয়ে মোল্লা নজরুল ৩ কোটি টাকার আরেকটি চেক দেন। পরে বাকি টাকাও দেওয়া হয়। এসব টাকা বস্তায় ভরে পেছে দেওয়া হতো আসাদুজ্জামান খান কামালের ফার্মগেটের বাসায়। সূত্র জানায়, এনজিওর নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি দিতে গিয়ে প্রতি সংস্থা থেকে ৮০ লাখ থেকে ১ কোটি টাকা নিত কামাল সিন্ডিকেট। এর মধ্যে ২০১৮ সালে রাজধানীর উত্তরা এলাকার একটি উন্নয়ন সংস্থার এনওসি নিতে গেলে বিপত্তি শুরু হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এর আগে পুলিশের বিশেষ শাখা, জেলা প্রশাসক, এনএসআই ইতিবাচক প্রতিবেদন দাখিল করে।
তারপরও স্বরাষ্ট্র মন্ত্রণালয় অদৃশ্য কারণে ফাইলটি মাসের পর মাস আটকে রাখে। বাধ্য হয়ে 2018 সালের ডিসেম্বরে নির্বাচনের আগে মন্ত্রীকে 85 লাখ টাকা দেওয়া হয়। ফার্মগেট এলাকায় কামালের বাসার সামনে টাকার ব্যাগটি দেওয়া হয় তার পরিবারের এক সদস্যের কাছে। আরও অভিযোগ আছে, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সে কোনো সার্কুলার হলেই মন্ত্রীর দপ্তর থেকে একটি তালিকা পাঠানো হতো। তালিকাভুক্তদের নিয়োগ দিতে ফায়ার সার্ভিসকে বাধ্য করা হতো। 2023 সালের 2 অক্টোবর ফায়ার সার্ভিসে 535 জনকে নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে 436 পুরুষ ফায়ার ফাইটার, 15 জন নারী ফায়ার ফাইটার ও 84 জন গাড়িচালক ছিলেন। নিয়োগ কার্যক্রমের শুরুতেই মন্ত্রীর দপ্তর থেকে 249 জনের একটি তালিকা পাঠানো হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের কাছে। সাবেক এই মন্ত্রীর নির্দেশে সেই তালিকা অনুযায়ী নিয়োগ দিতে বাধ্য হয় ফায়ার সার্ভিস। নিয়োগের জন্য জনপ্রতি 8 থেকে 12 লাখ টাকা নেয় সিন্ডিকেট সদস্যরা। ছাত্রদল কর্মী শচীন বিশ্বাস সাজু হত্যাকাণ্ডের জেরে ঈশ্বর দিতে বিএনপির দুগ্রুপে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নতুন রূপপুর করিতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের একটি বাড়ি, অফিস ভাঙচুর ও 2টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, বিএনপির সাবেক জেলা সভাপতি ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সর্দার সমর্থিত উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমনের করিতলার অফিসে ও বাড়িতে অতর্কিত হামলা চালায় কিছু দুর্বৃত্ত। এ সময় তাদের প্রতিহত করতে গেলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। তানভীর হাসান সুমন অভিযোগ করে বলেন, একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে আমার বাড়ি ও অফিসে হামলা চালায়। তাদের প্রতিহত করতে গেলে হামলাকারীদের 2-3 জন আহত হয়। বিক্ষুব্ধ এলাকাবাসী এ সময় তাদের 2টি মোটরসাইকেল আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়। উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত 10 আগস্ট রাতে শচীন বিশ্বাস সাজু নামে এক ছাত্রদল কর্মী নিহত হন। সেই ঘটনার জের ধরেই আজ আবারও সংঘর্ষের ঘটনা বলে এলাকাবাসী জানান। সংঘর্ষকে কেন্দ্র করে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জানতে চাইলে পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, ঘটনা শুনেছি, কিন্তু কোনো পক্ষ পুলিশের কাছে অভিযোগ করেনি। তবে সেখানে এখন পরিবেশ শান্ত রয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত 7 রাষ্ট্রদূত হাইকমিশনারকে দেশে ফেরার নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ওয়াশিংটন, রাশিয়া, সৌদি আরব, জাপান, জার্মান, সংযুক্ত আরব আমিরাত ও মালেতে দায়িত্বরতদের এ নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক ডি.এম. সালাহ উদ্দিন মাহমুদ স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে তাদের দেশে ফেরার নির্দেশনা দেওয়া হয়। তারা হলেন ওয়াশিংটন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, রাশিয়ার রাষ্ট্রদূত কামরুল হাসান, সৌদি আরবের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারি, জাপানের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ, জার্মানির রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভুইয়া, আরব আমিরাতের রাষ্ট্রদূত আবু জাফর ও মালের হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল এস.এম. আবুল কালাম আজাদ। পৃথক পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, আপনাকে সদর দপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় বদলি করা হয়েছে। অতএব আপনাদের বর্তমান দায়িত্বভার ত্যাগ করে অবিলম্বে সদর দপ্তর ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা হল। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল এ তথ্য জানিয়েছেন। বুধবার এক ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে আমরা আমাদের ভারতীয় অংশীদার এবং ওই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি। এই ইস্যুতে এখন আমি ব্যক্তিগত কূটনৈতিক আলোচনায় যাচ্ছি না। তবে আমরা বাংলাদেশের সহিংসতার অবসান, সেই সঙ্গে জবাবদিহি প্রতিষ্ঠা ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে চাপ অব্যাহত রাখতে চাই। ব্রিফিংয়ে একজন সাংবাদিক বলেন, ভারতীয় বংশোদ্ভূত 2 জন মার্কিন কংগ্রেস সদস্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কাছে পাঠানো পৃথক চিঠিতে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের জানমাল রক্ষায় হস্তক্ষেপ ও সহায়তা করার আহ্বান জানিয়েছেন। তিনি সেই চিঠি পেয়েছেন কিনা, এই ইস্যুতে কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা জানতে চান ওই সাংবাদিক। জবাবে বেদান্ত প্যাটেল বলেন, আমরা কংগ্রেসের, যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট, সহকর্মীদের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রাখছি। আমি নির্দিষ্ট কোনো চিঠি বা যোগাযোগ প্রসঙ্গে বলছি না। তবে এটুকুই বলতে চাই, মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক সহিংসতার অবসান ঘটানোর আহ্বানকে আমরা স্বাগত জানাই। পাশাপাশি দেশে নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা ও সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে সুরক্ষায় নতুন সরকারের গুরুত্ব দেওয়ার বিষয়টিকেও স্বাগত জানাই আমরা।